আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। তো আমরা দেখো একাদশ অধ্যায় পড়ছিলাম রিপ্রোডাকশন, প্লান্ট রিপ্রোডাকশন। এটা আমরা শুরু করেছিলাম। তো দেখো কিছু কিছু অংশ পড়েছিলাম যে একটি আদর্শ ফুলের বর্ণনা, একটা আদর্শ ফুলের গঠন কেমন হয় সেটা আমরা দেখেছিলাম। আজ আমরা দেখবো হচ্ছে পুষ্পমঞ্জরি। তোমাদের পাঠ্য বইয়ের 237 পেজ, পুষ্পমঞ্জরি। পুষ্প or ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি। আচ্ছা, পুষ্পমঞ্জরি কি সেটা আমরা দেখব, আর পুষ্পমঞ্জরি কেমন হয় সেটাও একটু দেখবো। আচ্ছা, পুষ্পমঞ্জরি হচ্ছে সেটা আমরা নর্মালি ফুলগুলো বিশেষ একটা নিয়মে সাজানো দেখতে পাই, তাই না? কখনো কখনো দেখতে পাই যেরকম একটা ডাল আছে, এখানে ফুলগুলো আছে, ঠিক আছে? কখনো কখনো দেখতে পাই যে এরকম একটা ডাল আছে, ঠিক এখানটায় ফুলটা আছে, এখানে ফুলটা আছে, অর্থাৎ ডিফারেন্স কিন্তু এখানে দেখা হচ্ছে একটা দণ্ড, অর্থাৎ একটা দণ্ড থাকে, তার এখানে অনেকগুলো ফুল সজ্জিত থাকে, আর এখানে থেকে একটা দণ্ডের সাথে একটা মাত্র ফুল সজ্জিত থাকে। এটার একটা ডিফারেন্স আছে, তাই না? এই ডিফারেন্সের উপর ডিপেন্ড করে পুষ্পমঞ্জরিকে দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু তার আগে দেখি পুষ্পমঞ্জরি কাকে বলে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে, ঠিক আছে? অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে পুষ্পমঞ্জরি বলে, ঠিক আছে? যে শাখাটা, অর্থাৎ যে দণ্ডের শাখাটায় ফুলগুলো সজ্জিত থাকবে সেটাই হচ্ছে পুষ্পমঞ্জরি। আচ্ছা, এই যে শাখাটা, এই শাখাটা হতে পারে নিয়ত, হতে পারে অনিয়ত। একটু আগে আমরা যেটা দেখলাম, এটা দুই ধরনের, একটা হচ্ছে নিয়ত, অনিয়ত। আগে লিখি অনিয়ত, আর হচ্ছে নিয়ত। নিয়তটা হচ্ছে রেসিমোস, কাইমোস। আচ্ছা, অনিয়তটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা শাখা থাকবে, সে শাখার দণ্ডে অনেকগুলো ফুল সজ্জিত থাকবে, সেটা হচ্ছে অনিয়ত। অর্থাৎ নির্দিষ্ট কোনো নিয়ম নাই, একটা যে শাখা, সেই শাখার সাথে অনেকগুলো ফুল, সেটা হচ্ছে অনিয়ত। অর্থাৎ যে পুষ্পমঞ্জরিতে অসীম বৃদ্ধি, ঠিক আছে, নিয়ত না, সেটা হচ্ছে রেসিমোস। আর কাইমোসটা কোনটা? যেটা বৃদ্ধি সীমিত এবং বৃদ্ধি সম্পূর্ণ হওয়ার পরে একটা ফুল, ঠিক আছে, সেটা হচ্ছে নিয়ত বা কাইমোস। তোমাদের পাঠ্য বই দেখো 137 পেজ, এখানে একটা চিত্র দেওয়া আছে। অনিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত পুষ্পমঞ্জরিতে। অনিয়ত পুষ্পমঞ্জরি দেখো একটা শাখা, তার সাথে অনেকগুলো ফুল, ঠিক আছে, এবং শাখাটি বৃদ্ধি পেতেই আছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা অনিয়তভাবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাড়তে থাকবে, ওটা বাড়তেই আছে। দেখো এর শাখার যে শীর্ষ, এখানেও আবার ফুল আছে, তারপর আরও যেতে পারে, কিন্তু এটা হচ্ছে নিয়ত, বিকজ এখানে নির্দিষ্ট হয়ে আছে এবং ফুলটা ওখানেই সম্পূর্ণ। আচ্ছা, পুষ্পমঞ্জরি গেল। পুষ্পমঞ্জরি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের ছোটোখাটো একটা কোশ্চেন ছিল আছে, যেমন হচ্ছে তোমার শর্ট কোশ্চেন আসে অথবা অবজেক্টিভও থাকতে পারে। এরপরে আমরা দেখবো প্লান্ট রিপ্রোডাকশনের মেইন যে ফাংশনটা, সেটা হচ্ছে পরাগায়ন। অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পলিনেশন, আর হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন একটা হচ্ছে পলিনেশন। প্লান্ট রিপ্রোডাকশনকে দুইটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এর রিপ্রোডাকশনের দুইটা অংশ, একটা হচ্ছে পলিনেশন, একটা ফার্টিলাইজেশন। পলিনেশন যেটা হচ্ছে পরাগায়ন, আর ফার্টিলাইজেশন হচ্ছে নিষেধ। ঠিক আছে? এখন পলিনেশনটা কি, ফার্টিলাইজেশনটা কি সেটা আমরা দেখবো। সর্বপ্রথম পলিনেশনটা কি দেখি। পলিনেশন হচ্ছে সেটা
যেটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের অথবা অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই পরাগায়ন বলে। অর্থাৎ একটা ফুলের সেবন করে, এটা একটা ফুলের অংশ, এটা একটা ফুলের অংশ, একটা ফুলের পোলেন অন্য একটা ফুলের তোমার ওভারিতে যে যখন পড়বে তখন পলিনেশনটা সম্পন্ন হবে। অর্থাৎ স্বাভাবিক সংজ্ঞা যেটা বলা যায়, ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের, একই একটা নির্দিষ্ট ফুলের হতে পারে অথবা একই জাতের ফুলের হতে পারে অথবা একই গাছের হতে পারে, সমস্যা নেই, যেটাই হোক না কেন হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট একটা সিকোয়েন্স থাকে যে এই সিকোয়েন্সে হতে হবে। তাহলে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের অথবা ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পরাগায়ন। আর পরাগায়নকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বপরাগায়ন, একটা পরপরাগায়ন। স্বপরাগায়নটা কি? স্বপরাগায়ন হচ্ছে সেলফ পলিনেশন যেটা, আর পরপরাগায়ন হচ্ছে ডিফারেন্ট যেটা। একটা স্বপরাগায়ন আর হচ্ছে পরপরাগায়ন। সর্বপ্রথম আমরা স্বপরাগায়ন নিয়ে আলোচনা করবো, তারপর পরপরাগায়ন নিয়ে আলোচনা করবো। আচ্ছা, স্বপরাগায়নটা কি একটু মুছে দিই। স্বপরাগায়ন এরপরে পরপরাগায়ন। আচ্ছা, স্বপরাগায়নটা হচ্ছে একই ফুলে বা একই গাছের, ফুল হবে একই ফুলের অথবা একই গাছের, একই ফুলের অথবা একই গাছের ফুলের মধ্যে, ঠিক আছে, দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, একই ফুলের মধ্যে হতে পারে অথবা একই গাছের মধ্যে হতে পারে। একই ফুলের মধ্যে যদি হয় তাহলে তোমার জবার মতো, অর্থাৎ মেল পার্ট এবং ফিমেল পার্ট দুটোই উপস্থিত। আর একই গাছে যদি হয় মেল পার্ট ফিমেল পার্ট ভিন্নও হতে পারে, ঠিক আছে, অথবা একই হতে পারে। একই ফুলের অথবা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন সংঘটিত হয় তখন তাকে স্বপরাগায়ন বলে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সরিষা, আর এটা কি বলা যায়, ধুতুরা। আমরা সরিষাও দেখেছি, ধুতুরাও দেখেছি। বিশেষ করে গ্রামের দিকে গেলে সরিষার ক্ষেতটা বেশি দেখা যায়, ধুতুরাটাও দেখা যায়। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে, আর এই যে স্বপরাগায়নের ফলে কি কি বৈশিষ্ট্য বজায় থাকে ওই ফুলের, অর্থাৎ ওই গাছের, যেহেতু ফুলের পরে গাছ জন্মাবে, তাই তো, বৈশিষ্ট্যগুলো দেখি। পরপরাগায়ন নেক্সট করবো। বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে? বৈশিষ্ট্য, যদি একই ফুলের এবং একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে তখন সেটা হচ্ছে স্বপরাগায়ন, এবং সরিষা, ধুতুরা ইত্যাদি হতে পারে স্বপরাগায়ন হতে পারে। এখন স্বপরাগায়নের ফলে কি কি বৈশিষ্ট্য রক্ষা পায়? এর ফলে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে, যেহেতু একই ফুলের এবং একই গাছের হচ্ছে সেহেতু তোমার পরাগরেণুর অপচয় কম হয়। পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না, কারণ একই ফুলের অথবা একই গাছের মধ্যে হচ্ছে সেহেতু বাহকের চিন্তা ভাবনা করার দরকার হয় না। তারপর হচ্ছে নতুন যে উদ্ভিদ পাওয়া যায় তার বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয় না, বিকজ যেহেতু একই ফুলের বৈশিষ্ট্য, ওই জিন, ওই সিকোয়েন্স সব সেম থাকতেছে, ক্রোমোজোম সেম থাকতেছে, যার কারণে ওর কোনো ডিফারেন্স আসছে না, যার ফলে চারিত্রিক বৈশিষ্ট্যতা বজায় থাকে এবং চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে। আরেকটা সমস্যা আছে, জিনগত বৈশিষ্ট্য কম আসে, কারণ একই রকম যদি হয় তাহলে জিনগত বৈশিষ্ট্য নর্মালি কম আসে। যখন আমরা এর পরের অধ্যায় পড়বো, ঠিক আছে, 12 অধ্যায় পড়বো, তখন জেনেটিক্স সম্বন্ধে আরেকটু ডিফারেন্স আলোচনা করবো, যখন আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, এই বীজের ক্ষেত্রে জন্মানো যে নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়, কারণ একই ফুলের হচ্ছে, তাহলে একই গাছের একই জিন সম্পর্কে, তাহলে চারটি বৈশিষ্ট্য একই, তাহলে নতুন কোনো অভিযোজন ক্ষমতা আসতেছে না, যার কারণে এর বৈশিষ্ট্য নতুন কিছু সংযোগ হচ্ছে না। আর যেহেতু তোমার অভিযোজন ক্ষমতা খুব কম, সেহেতু কি হয়, বেঁচে থাকার প্রবণতা কমে যায়, অর্থাৎ অচিরে ওই প্রজাতিটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে স্বপরাগায়নটা একটু ঝামেলাদায়ক। তাই না? যেহেতু খুব সহজ হয়ে যাচ্ছে, কিন্তু স্বপরাগায়নের ফলে যে ফুলের তোমার পলিনেশনটা সম্ভব হয়, সেই প্রজাতিটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। এরপর আমরা পরপরাগায়ন দেখব।
পরপরাগণের ক্ষেত্রে কি, পরপরাগণ হচ্ছে তোমার এটা কিন্তু একই ফুলের মধ্যে হচ্ছে না, এটা একই প্রজাতির দুটি ভিন্ন প্রজাতি ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে। একই প্রজাতির দুটি ভিন্ন ফুল, একই প্রজাতির দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন সংঘটিত হয় তখন তাকে পরপরাগণ বলছে। যেমন শিমুল হতে পারে, পেঁপে হতে পারে, উদাহরণস্বরূপ দিতে পারি শিমুল, পেঁপে। আচ্ছা, শিমুল গাছ আমরা চিনি তাই না, অনেক বড় হয় তাই না, এবং শিমুল গাছের যে ফুলটা সেটা কেমন হয়, একটু পাখা টাইপের বিশিষ্ট হয় তাই না। কেন হয় সেটা আমরা এবার দেখব। যেহেতু পরপরাগণের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বিকজ এটা হচ্ছে একই প্রজাতির দুটো ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে, একই প্রজাতির কিন্তু দুটি ভিন্ন ফুলের, যেহেতু জিনগত বৈশিষ্ট্য নতুন নতুন আসতেছে, অভিযোজন ক্ষমতা বেশি। বৈশিষ্ট্যটা দেখি, অভিযোজন ক্ষমতা বেশি, বেশি নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ, বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্য হবে, অভিযোজন ক্ষমতা বেশি হবে, তারপরে আর কি হবে, জীবনী শক্তি বেশি হবে, তারপরে হ্যাঁ আরো অনেক কিছু, জীবনী শক্তি বেশি। আচ্ছা, জীবনী শক্তি বেশি, জীবনী শক্তি বেশি হবে। আচ্ছা, তাহলে কি হলো, সর্বপ্রথম পরপরাগণের ফলে নতুন চরিত্রের বৈশিষ্ট্য সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়, দুটি ভিন্ন গুণ সম্পন্ন যে গাছের মধ্যে পরাগায়ন ঘটে, যেহেতু দুটি ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটতেছে সেহেতু কি করছে, নতুন গুণ সম্পন্ন বীজ এবং নতুন গাছের জন্ম হয়, যে কারণে গাছের যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয় তা অধিকাংশ অভিযোজন ক্ষমতা সম্পন্ন এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। আচ্ছা, আরেকটা কি হয়, এটা বাহকের প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা প্রচুর পরিমাণে পরাগায়নের ফলে তোমার যে পোলেন যেটা সেটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, যার কারণে যেহেতু বাহকের উপর ডিপেন্ড করতেছে, যেহেতু পরপরাগণটা সম্পূর্ণরূপে বাহকের উপর ডিপেন্ড করে। এখন বাহকের উপর ডিপেন্ড করে পরপরাগণের মাধ্যমে অনেকভাবে, এটা হতে পারে তোমার বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড় ইত্যাদি। পরাগায়নের যে মাধ্যম এটা পরপরাগণের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। পরাগায়নের মাধ্যম, পরাগায়নের মাধ্যমটা কি, পরাগায়নের মাধ্যমটা হচ্ছে এই যে পরাগায়ন সংঘটিত হচ্ছে, আচ্ছা যে মাধ্যমে পরাগ বহন করে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, এটা তোমার নিয়ে যাবে, অর্থাৎ গর্ভমুণ্ডে নিয়ে যাবে পরাগটা, সেই মাধ্যমটাকেই হচ্ছে পরাগায়নের মাধ্যম বলতেছে। এখন মাধ্যমটা হতে পারে বায়ু, হতে পারে পানি, হতে পারে কীট পতঙ্গ, হতে পারে বায়ু, পানি, কীট পতঙ্গ, বাদুড়, পাখি, শামুক, পাখি, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষও হতে পারে। তাহলে এবার আমরা দেখি বাহকগুলো কিভাবে পরপরাগণের মাধ্যমে সংঘটিত হচ্ছে। এই যে পরাগায়নের মাধ্যমের উপর ডিপেন্ড করে ফুলের আকৃতিও বিভিন্ন রকম হয়, যেমন বায়ুবাহিত যে পরাগায়নটা সম্পন্ন হবে সেটা কোন ফুলে সংঘটিত হচ্ছে, পানিবাহিত যে পরাগায়নটা সম্পন্ন হবে সেটা কোন ফুলের মাধ্যমে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্যে পেতে ফুলের কিছু গঠনগত পরিবর্তন হয়, যার ফলে একে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, প্রাণী পরাগী ফুল। তার মধ্যে দেখো একটা আছে পতঙ্গ পরাগী ফুল, দুই আছে বায়ু পরাগী ফুল, তিন হচ্ছে পানি পরাগী, আমি লিখে নিতে আবার বলছি, তিন, চার হচ্ছে প্রাণী
রানী পরাগী। আচ্ছা, আরো আছে বাট বইয়ে কটায় দেওয়া আছে, এই জন্য আমরা এই কটায় করছি। আচ্ছা, পতঙ্গ পরাগী ফুল কোনটা? পতঙ্গ পরাগী ফুল হচ্ছে ফুলের যে ফুল আকৃতিতে বড় হয়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত হয়, পরাগরেণু এবং গর্ভমুণ্ডে আঠালো ও সুগন্ধি যুক্ত হয়, যার কারণে পরাগায়নটা খুব ভালোভাবে সংগঠিত হতে পারে। যেমন জবা, কুমড়া, সরিষা। উদাহরণটা দেখো, জবা, কুমড়া, সরিষা। ঠিক আছে, জবা, কুমড়া, সরিষা। এরপর বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুল হচ্ছে এটা হালকা, যেহেতু বায়ু বলছে সেহেতু হালকা হবে। বায়ুর কথা শুনলে আমরা জানি যে হালকা না হলে তার উঠতে পারবে না, তাই না? আচ্ছা, বায়ু পরাগী ফুল হচ্ছে হালকা আকৃতির হয় এবং মধুগ্রন্থিযুক্ত। প্রত্যেকটা ফুলে কিন্তু মধুগ্রন্থিযুক্ত থাকে, না হলে ফুলের অ্যাট্রাক্ট করবে না কীটপতঙ্গগুলো। এসব ফুল সুগন্ধি নাই কিন্তু মধু আছে। এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে এবং গর্ভমুণ্ডে আঠালো ও শাখান্বিত, কখনো কখনো পালকের মতো আকৃতি ধারণ করে। যেমন হচ্ছে তোমার ধান গাছ। ঠিক আছে, ধান গাছ খুবই ভালো একটা উদাহরণ বায়ু পরাগী ফুল। কারণ ধান হচ্ছে অনেক, ঠিক আছে, এটা বায়ুর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরাগায়নটা সম্পন্নিত হয়। এবং পানির পরাগী ফুল কোনটা? পানি পরাগী ফুল যেটা, সেটা হচ্ছে আকারে ক্ষুদ্র এবং হালকা হয়। এটা সহজে পানির সাথে ভাসতে পারে। তারপরে সুগন্ধ নেই, স্ত্রী বৃন্ত এবং পুংবৃন্ত ছোট ছোট থাকে যেহেতু পানিতে বসবাস করে। যেমন পাতা শ্যাওলা। উদাহরণটা হচ্ছে পাতা শ্যাওলা। এরপরে যেটা, সেটা হচ্ছে প্রাণী। আচ্ছা, প্রাণী পরাগী ফুল কোনটা? প্রাণী পরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়, যেহেতু পতঙ্গ পরাগী ফুল আমরা দেখেছি বড় ধরনের এবং প্রাণী পরাগী দেখতেছি বড় ধরনের। আচ্ছা, এগুলো মোটামুটি বড় ধরনের। ছোট হলেও ফুলগুলো যদি ছোট হয় তাহলে পুষ্পমঞ্জরি সাজানো থাকে। মানে যদি বড় আকৃতির হয় তাহলে একক হয়, আর যদি তোমার পুষ্পমঞ্জরি সংযুক্ত হয় তাহলে হচ্ছে ছোট আকৃতির হতে পারে, কিন্তু অনেক বড় পুষ্পমঞ্জরি হয় এবং আকর্ষণীয় রঙের হয়। ফুলে গন্ধ থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন হচ্ছে কদম, শিমুল, কচু। কদম, শিমুল এবং কচু বলা আছে। এখান থেকে তোমাদের কি হতে পারে? এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন থাকে, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। পতঙ্গ পরাগী ফুল কোনটা কোনটা? জবা, কুমড়া, সরিষা। ঠিক আছে, একটা সিরিয়াল মেনশন করে মুখস্থ করে ফেলবে। আরো হয়তো বইয়ে আছে, দেখবে। বায়ু পরাগী ফুল কোনটা? ধান। পানি পরাগী পাতা শ্যাওলা। প্রাণী পরাগী কদম, শিমুল, কচু। এভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন দেওয়া থাকলো যে জবা, কুমড়া কোন পরাগী ফুল? ঠিক আছে, পতঙ্গ পরাগী ফুল। ঠিক আছে, এখানে 4টা অপশন দেওয়া থাকলো, তোমাদের অ্যান্সার করতে হবে পতঙ্গ পরাগী ফুল। ঠিক এরকম। এরপর আমরা মেইন জিনিসটাই যাচ্ছি। Gametophyte, gametophyte এর উৎপত্তি। কোন গ্যামেটোফাইটের উৎপত্তি? আর এটাকে বলা যায় হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্লান্ট রিপ্রোডাকশনের মেইন যে ফাংশনটা সেটা এখান থেকেই শুরু হচ্ছে। আগে যেখানে গিয়েছি ওগুলো হচ্ছে বাহক নির্বাচন করেছি, কিভাবে রিপ্রোডাকশনটা কমপ্লিট হচ্ছে সেটা দেখতেছি, কিন্তু রিপ্রোডাকশনের যে মেইন সিস্টেমটা অর্থাৎ পুং গ্যামেটোফাইটটা কিভাবে, অর্থাৎ মেইল গ্যামেটোফাইটের কিভাবে তৈরি হচ্ছে, মেইল গ্যামেটোফাইটটা কিভাবে তৈরি হচ্ছে সেটার উৎপত্তি আমরা দেখবো। এটাকে দিয়েও প্রকাশ করতে পারো। আচ্ছা, পুং গ্যামেটোফাইটের যে প্রথম কোষটা অর্থাৎ মেল গ্যামেটোফাইটের যে প্রথম কোষটা সেটা হচ্ছে এর প্রথম কোষটার নামই হচ্ছে মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, প্রথম মেল ঠিক আছে, মেল গ্যামেটোফাইট। আচ্ছা, এটা না লিখে আমরা একবারে চিত্রে চলে যাই।
আচ্ছা, মেল গ্যামেটোফাইটের যে সর্বপ্রথম যে কোষটা থাকে সেটা হচ্ছে মাতৃকোষটা মিওসিস বিভাজন। মাতৃকোষটা কেমন থাকে না, ট্রায়াজেন থাকে। এটা কি হবে, মিওসিস বিভাজন হবে। আমরা তৃতীয় অধ্যায় পড়েছি আমাদের পাঠ্য বই, তাই না? মিওসিস বিভাজন হয়ে একটা থেকে চারটা কোষ তৈরি হবে, তাই না? এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং নিউক্লিয়াস সমভাবে বিভক্ত হবে না, অর্ধেকে ভেঙে যাবে। এখানে যদি চারটা থাকে, একটা দুটো তিনটা চারটা ক্রোমোজোম থাকে, প্রতিটাতে দুটো করে ক্রোমোজোম আসবে, ঠিক আছে? অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম চলে আসবে, সেটা আমরা জানতাম। এখন এটা কিভাবে সংগঠিত হচ্ছে মেইলে সেটা দেখব। এটা জেনে রাখি যে এখানে মিওসিস সংগঠিত হচ্ছে। সর্বপ্রথম আমরা কি জানবো, এখানে মিওসিস হচ্ছে, মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন হলে একটা কোষ থেকে যাচ্ছে, মিওসিস কোষ বিভাজন হলে পরাগরেণু তৈরি হচ্ছে। পরাগরেণুটা কেমন, কণ্ঠকিত, ঠিক আছে? কণ্ঠকিত মনে করো, অনেকগুলো কোষ থাকবে। এটা কিন্তু এন সংখ্যক, ঠিক আছে? পরাগরেণুটা এন সংখ্যক। আচ্ছা, পরাগরেণুতে কি হবে, পরাগরেণুতে তোমার মাইটোটিক বিভাজিত হবে। মাইটোটিক বিভাজিত দুটো কোষের সৃষ্টি হবে। একটা কোষ হচ্ছে টিউব সেল আর একটা হচ্ছে জেনারেটিভ সেল, দুটো কোষের তৈরি করবে। দুইটা কোষ তৈরি করবে, এখান থেকে দুইটা কোষ তৈরি করবে, ঠিক আছে? একটার নাম হচ্ছে আচ্ছা, এটার নামটা লিখে নিও। এটার নাম হচ্ছে জেনারেটিভ সেল আর টিউব সেল। সেল টিউব সেল তৈরি করবে, দুটো সেল তৈরি করবে। একটা হচ্ছে জেনারেটিভ সেল আর একটা হচ্ছে টিউব সেল। আচ্ছা, জেনারেটিভ সেলটা কি করবে, পিছনের দিকে থাকবে এবং গ্যামেট তৈরি করবে, আর টিউব সেলটা সামনের দিকে চলে আসবে। তাহলে এটা যখন আরেকটু আকৃতি ধারণ করবে তখন এমন আকৃতি ধারণ করবে। অর্থাৎ জেনারেটিভ সেলটা দুইটা অংশ ভেঙে যাবে, দুইটা তো কোষ তৈরি করবে, পোলেন তৈরি করবে, মেল গ্যামেট তৈরি করবে, আর এটা তোমার টিউব সেল হিসেবে থাকবে। আচ্ছা, টিউব সেলটা সামনের দিকে থাকবে, আর যেটা তোমার মেল গ্যামেটোফাইট মেইন কোষ যেটা, সেটা হচ্ছে জেনেটিক সেলটা দুইটা ভাগে ভেঙে মেল গ্যামেট তৈরি করবে। আচ্ছা, এখানে অসংখ্য কোষ আছে, কিন্তু মেইন যে কোষটা সেটা কিন্তু টিউব দিয়ে বেরিয়ে চলে আসছে। এটাই হচ্ছে তোমার মেল এর উৎপত্তি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আরেকবার বলি, সেটা হচ্ছে পরাগরেণু নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রিকাটি মাইটোটিক বিভাজনের মাধ্যমে কি হবে, এই বিভাজনটা সম্পন্ন হবে। অর্থাৎ মেল যে গ্যামেটোফাইটের উৎপত্তি মাইক্রোস্পোরোজেনেসিস, এটার উৎপত্তি সংঘটিত হবে। আচ্ছা, এর বিভাজনে দুইটা কোষ তৈরি হবে, একটা বড় কোষ এবং একটা ছোট কোষ। একটা বড় কোষ তৈরি হবে, একটা ছোট কোষ তৈরি হবে, একটা জেনারেটিভ সেল, একটা হচ্ছে টিউব সেল। আচ্ছা, যে বড় কোষটা হবে সেটা হচ্ছে বড় কোষটা হচ্ছে তোমার টিউব সেল হিসেবে তৈরি হবে এবং ছোট কোষটি জেনারেটিভ সেল হিসেবে তৈরি হবে। বড় কোষটি নালিকা অর্থাৎ পোলেন যে টিউবটা সেটা তৈরি করবে, পোলেন টিউব তৈরি করবে, আর জেনারেটিভ সেলটা দুটি পুংজনন অর্থাৎ মেল যে গ্যামেট সেটা তৈরি করবে। আচ্ছা, মেল গ্যামেট তৈরি করলো, আর হচ্ছে টিউব সেলটা তৈরি করলো তোমার পোলেন যেটা সেটা। এরপরে আমরা যাচ্ছি ফিমেল যেটা, সেটা দেখব।
এটা মোটামুটি কমপ্লিট হলো। কয়টা হবে? ফিমেল গ্যামেটোফাইট এর উৎপত্তি আর হচ্ছে মেগাস্পোর। এটা হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে মেগা। জেনে একটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, এটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিসটা হচ্ছে মেল গ্যামেটোফাইট তৈরি, আর মেগাস্পোরোজেনেসিসটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট তৈরি। এই দুটার ডিফারেন্সটা একটু জানতে হবে। ওটা মাইক্রো অর্থাৎ মেল, আর এটা হচ্ছে মেগা অর্থাৎ ফিমেল। আচ্ছা, ফিমেলটা কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট মাইক্রো থেকে, অর্থাৎ মেল গ্যামেটোফাইট থেকে। অনেক সময় মেল গ্যামেটোফাইটটা আসে, অনেক সময় ফিমেল গ্যামেটোফাইটটা আসে। তো এইটা দেখো, এটা তো ভ্রূণপোষক অর্থাৎ নিউক্লিয়াস সেল, যেটা ডিম্বক্রন্দ্রের কাছাকাছি একটি কোষ আকারে বড় হয় এবং সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হয়। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছি মাইক্রোস্পোরোজেনেসিসের ক্ষেত্রে মিওসিস বিভাজনের ফলে একটা কোষ ভেঙে আবার নতুন করে ডেভেলপ হয়েছে। ঠিক মিওসিস বিভাজনের মাধ্যমে ফিমেল যে গ্যামেটোফাইটটা সেটা বিভাজিত হয়ে এন সংখ্যক কোষ আসবে। এটা হচ্ছে এন সংখ্যক কোষ আসবে। এখন এন সংখ্যক কোষ আসার পরে সুন্দর করে আঁকাই। একটা কোষ, তাই তো? কোষ চলে আসবে। আচ্ছা, এই যে এন সংখ্যক মিওসিস বিভাজন হচ্ছে, এটা হচ্ছে স্ত্রীজান কোষ। মিওসিস বিভাজন হচ্ছে, মিওসিস বিভাজন হবে, এখানে কিন্তু ট্রাইজেন আছে। এবার ট্রাইজেন স্ত্রী রেণু মাতৃকোষ যেটাকে বলা হয়, এটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে? এটা কিন্তু ট্রাইজেন। এখন ট্রাইজেনটা ভেঙে এবার মিওসিসটা ভাঙতেছে, তাহলে কত হলো? 4টা হবে। একটা থেকে 4টা কোষের তৈরি হবে। 1টা 2টো 3টা 4টা। একটা থেকে 4টা কোষের তৈরি হলো। এটা কিন্তু এন সংখ্যক, এটা এন সংখ্যক ক্রোমোজোম। আচ্ছা, এটা কি? এটা তোমার 4টি স্ত্রী রেণু তৈরি করবে। এখানে মেইন যে মাতৃকোষ থেকে 4টি স্ত্রী রেণু, 4টি স্ত্রী রেণু তৈরি করছে। একটু আগে আমরা দেখেছিলাম মাইক্রোতে, মাইক্রোমেগাস্পোরোজেনেসিসে মেইল যে গ্যামেটোফাইট ছিল সেটা হচ্ছে ভেঙে 2টা তৈরি করেছিল, আর এখানে হচ্ছে 4টা তৈরি করতেছে। আচ্ছা, 4টা কোষের মধ্যে যে নিচের যে কোষটা সেটা থাকবে, অর্থাৎ সেটা ডেভেলপ হবে, আর বাকি যে উপরে যে 4টা কোষ, 3টা কোষ, সেটা হচ্ছে নষ্টপ্রায় হয়ে যাবে। তাহলে নিচের কোষটা ডেভেলপ হবে আর বাকির উপরেগুলো নষ্টপ্রায় হয়ে যাবে, এগুলো নষ্টপ্রায়। আমি আর বাইরের সেলগুলো আঁকাচ্ছি না, একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এগুলো নষ্টপ্রায়, তাহলে বাকি 3টা নষ্টপ্রায়। এটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, ঠিক আছে? পূর্ণতা প্রাপ্ত, একটা কোষ পূর্ণতা প্রাপ্ত হচ্ছে এই যে 4টা সেলের মধ্যে একটা কোষ পূর্ণতা প্রাপ্ত হচ্ছে, বাকি 3টা নষ্ট হয়েছে। এগুলো কিন্তু এন সংখ্যক, এটা হচ্ছে এন সংখ্যক। এই 3টাও এন সংখ্যক, এটাও এন সংখ্যক। নিচেরটা অর্থাৎ মাতৃকোষের যে নিচেরটা, মাতৃরেণুর নিচের যে কোষটা থাকবে সেটা হচ্ছে পূর্ণতা প্রাপ্ত পাবে, আর উপরে 3টা কোষ নষ্ট হয়ে যাবে। এখন এই উপরে 3টা কোষ নষ্ট হয়ে গেল মনে করো, আর নিচের যে অংশটা এটা এন সংখ্যক, এই এন সংখ্যকটা আবার ভাঙবে, অর্থাৎ মাইটোটিক বিভাজনে ভাঙবে। মাইটোটিক বিভাজনের মাধ্যমে ভেঙে কি করবে?
এখানে মাইটোটিক বিভাজনের মাধ্যমে ভেঙে দুইটা কোষ তৈরি করবে, একটা থেকে দুইটা কোষ তৈরি করবে, একটা থেকে দুইটা কোষ তৈরি করবে। যখন দুইটা কোষ তৈরি করবে তখনও সেটা কিন্তু এন সংখ্যক থাকতেছে, এটা কিন্তু ট্রাইজেন হচ্ছে না, এটাও এন সংখ্যক। এরপরে কি করতেছে, এরপরে দেখো এই দুইটা কোষ থেকে চারটা কোষ তৈরি করতেছে, দুইটা থেকে চারটা কোষ তৈরি করতেছে, দুইটা থেকে চারটা কোষ তৈরি করতেছে, চারটা থেকে আবার আটটা চলে আসতেছে। চারটা থেকে আটটা কোষ তৈরি করবে। চারটা থেকে আটটা কোষ তৈরি করতে হবে। তারপরে পূর্ণত প্রাপ্ত যে সেলটা সেটা একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা কোষ তৈরি করতে হবে। এই যে আটটা কোষ তৈরি করতেছে, এই আটটা কোষের একটা ডেভেলপ পাবে। ডেভেলপটা কি, আমি একটু নিচে আঁকবো এটা। ডেভেলপটা দেখো, আচ্ছা এখানে আঁকি, মানে ভালো হবে, কিন্তু লেবেলিং করতে হবে তো। আচ্ছা নিচেই করি। এটা কি হচ্ছে দেখো, এখান থেকে তিনটা থেকে যাচ্ছে, প্রত্যেকটা নাম আমি আলাদা আলাদা দিয়ে দিব। এখান থেকে একটা মিডিলে আসতেছে আর এখান থেকে একটা মিডিলে আসতেছে, তার মানে এখানে একটা, এখানে একটা, এটা দুটো নাম আছে। এটার নামটা আমরা ডিফারেন্স আলোচনা করব। এগুলো একটু মুছে দিই, তাহলে উপরে লিখে সুবিধা হবে। এটা তো মনে আছে যে একটা থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা কোষ তৈরি হচ্ছে। এই আটটা কোষ থেকে আমরা পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, তিনটা উপরে থেকে গেল, তাই না? তিনটা কোষ উপরে থেকে হচ্ছে, আর নিচে তিনটা থেকে যাচ্ছে, নিচে তিনটা থেকে যাচ্ছে। এখানে যে চারটা ছিল, চারটা থেকে একটা মিডিলে আসছিল, আর এখান থেকে চারটা ছিল, তার থেকে একটা মিডিলে আসছিল। আচ্ছা, এই হচ্ছে মূল ফাংশনটা। এবার আমরা এটা নামটা ক্যারি করছি। বাইরে অনেক সেল আছে, ঠিক আছে? সেলটা না আঁকালেও সমস্যা নেই, আঁকালেও সমস্যা নেই, তো আঁকাতে গেলে অনেক টাইমের ব্যাপার। যাক, আমরা মূল জিনিসটা কি সেটা একটু দেখি। এখন যে চারটা সেল ছিল, আমি এখানে একটু আঁকায় ফেলি। এখানে চারটা সেল ছিল, এখানে চারটা সেল ছিল, চারটা থেকে একটা হচ্ছে মিডিলে আসলো, এখান থেকে একটা মিডিলে আসলো, ঠিক আছে? আর এখানে তিনটা থেকে গেল, নিচে তিনটা থেকে গেল। আচ্ছা, নিচে যে তিনটা থেকে যাচ্ছে, নিচের তিনটাকে আমরা এগ অ্যাপারেটাস বলছি, নিচের তিনটাকে আমরা এগ অ্যাপারেটাস বলছি। এগ অ্যাপারেটাস বলছি। আর উপরে যে তিনটা থেকে যাচ্ছে, সেই তিনটাকে আমরা অ্যান্টিপোডাল সেল বলতেছি। তিনটা একসাথে দেই, অ্যান্টিপোডাল সেল বলতেছি। এই যে উপরের তিনটা, মিডিলে যেটা আসতেছে সেটা যেহেতু তোমার এটা এন সংখ্যক ছিল, তাই না? তো এন সংখ্যক যদি মিডিলে একটা আসে আর নিচ থেকে এন সংখ্যক যদি একটা মিডিলে আসে, তাহলে এটা কত হয়? ট্রাইজেন হয়। তার মানে এটা ট্রাইজেন, ট্রাইজেন। তাহলে যখন ট্রাইজেন হয় তখন এটার নাম হয়ে যাবে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি সেকেন্ডারি নিউক্লিয়াস বা সেকেন্ডারি
সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হচ্ছে ট্রাইজেন। আর নিচের যে অংশটা সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে, কোষটা হচ্ছে এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। দেখো, একটা বড় কোষ আর দুই পাশে দুটো ছোট কোষ। যে বড় কোষটা থাকবে সেটাকে এগ বলা হচ্ছে, আর নিচের যে দুইটা থাকতেছে সেটাকে বলা হচ্ছে সিনার্জিক বা সহকারী কোষ। মিডলে যেটা সেটাকে বলা হচ্ছে এগ, ডিম্বাণু, আর পাশে যে দুইটা সেটা হচ্ছে সিনার্জিক বলা আছে। সিনার্জিস বা সহকারী 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 কোষ। আর এটা হচ্ছে অ্যান্টিপোডাল, যেটা হচ্ছে প্রতিপাদ কোষ। আমরা কি করি, ভুলে যাই, যেহেতু এখানে নিচের দিকে তিনটা আছে, উপরের দিকে তিনটা আছে, তো কোনটার নাম কোনটা, প্রতিপাদ কোষ কোনটা আর সহকারী কোষ কোনটা। অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে যেটা, অর্থাৎ নিচের দিকে, ডিম্বক রন্ধ্র হচ্ছে নিচের দিকে, নিচের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকবে সেটার সাথে যেটা মিডলে থাকবে সেটা হচ্ছে এগ, আর দুপাশে যেটা সেটা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিক। আর উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। আর মিডলে উপরে প্রতিপাদ কোষ থেকে যেটা একটা আসতেছে, আর নিচে এগ অ্যাপারেটাস থেকে যে কোষটা আসতেছে, দুটো মিলে মিডলে একটা গৌণ নিউক্লিয়াস তৈরি করতেছে, সেটা হচ্ছে ট্রাইজেন, যেটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলতে পারি। এটাই মূলত ডিম্বক যন্ত্রের যে তোমার কি বলবো বিকাশটা, উৎপত্তি, ঠিক আছে, এভাবে হয়। তারপরে এই অবস্থায় থাকার ফলে এরপরে ফার্টিলাইজেশনের সময় যখন পোলেন আসবে, ঠিক এগ অ্যাপারেটাসে সংযুক্ত হওয়ার পরেই এটা ফার্টিলাইজেশনটা সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়ায় তোমার একটা ভ্রূণথলি গঠিত হয়। এই যে ভ্রূণথলিটা, এটাকে উভমুখী ডিম্বক বলা হয়। যখন তোমার সাইডে সেলগুলো তৈরি করে দিব আমরা, তখন এটাকে একটা উভমুখী ডিম্বক বলা হবে। উভমুখী ডিম্বক, এটাকে উভমুখী ডিম্বক বলা হয়, আবার ভ্রূণথলি বলা হয়, ভ্রূণথলিও বলা হয়, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। আচ্ছা, আজ অনেক কিছুই করে ফেলেছি আমরা, মোটামুটি এখানেই থাক আজ। এর নেক্সট ক্লাসে আমরা ফার্টিলাইজেশন দেখব, তারপরে বাকি যেটুকু থাকে সেটুকু দেখব। তো যেটুকু পড়িয়েছি একটু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। হয়তো কিছু অংশ বোঝাতে পেরেছি, কিছু অংশ বোঝাতে পারিনি। যেটুকু বোঝাতে পারিনি সেটুকু আমার ব্যর্থতা। যাই হোক, তোমরা একটু নিজেরা পড়বে, বাসায় একটু রিডিং পড়লে মোটামুটি আর একটু ক্লিয়ার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।